রাজধানীতে ছাত্রদল ও পুলিশের সাথে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় জাতীয় প্রেস ক্লাব এলাকা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে ঘটে সংঘর্ষের ঘটনা। এই ঘটনায় পুলিশ, সাংবাদিক, বিএনপি কর্মী সহ আহত হয়েছেন অন্তত ৩৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। জাহিদ রহমানকে সঙ্গে নিয়ে মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ শুরু করতেই পুলিশের সাথে বাধে বিপত্তি। শুরু হয় সংঘর্ষ, পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যায় ছাত্রদলের পূর্ব নির্ধারিত প্রতিবাদ সমাবেশ। সমাবেশ পণ্ড করে দেয় বিক্ষুব্ধ ছাত্রদল কর্মীরা। চড়াও হয় পুলিশের উপর, ইট পাটকেল ছুঁড়ে চেষ্টা চালায় প্রতিরোধ গড়ার। পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে ছাত্রদল কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা চালায়। প্রেস ক্লাবে আশ্রয় নিলে সেখানেও হামলা চালায় পুলিশ। অনুমতি ছাড়াই প্রেস ক্লাবের সামনে সমাবেশ করায় পুলিশ বাধা দিয়েছে বলে দাবি করেন রমনা জোনের ডেপুটি কমিশনার সাজ্জাদুর রহমান। তারা হঠাৎ করে এক পাশ দিয়ে বের হয়ে আমাদের পুলিশের উপর হামলা করলো এবং তাদের একটা বড় গ্রুপ প্রেস ক্লাবের ভিতর থেকে ইট পাটকেল মারলো। তারা পূর্ব পরিকল্পিতভাবে এই ইটা সংগ্রহ করেছে এবং পুলিশের উপর হামলা করেছে। এটা পুরো আইনগত একেবারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে ডক্টর মোশাররফ হোসেন বলেন, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশকে অশান্ত করার চেষ্টা করছে সরকার। কি অমানসিকভাবে, নির্দয়ভাবে এই ছাত্রদেরকে লাঠিপিটা করেছে, টিয়ার গ্যাস মেরেছে এবং রাবার বুলেট ছড়েছে। বহু আমরা এখানে ভিতরে এখনো জানি না, বহু আহত হয়েছে। আমরা আজকে এই সভা থেকে তার তীব্র নিন্দা করছি। আহত পুলিশ সদস্যদের রাজধানীর পুলিশ হাসপাতাল আর আহত সাংবাদিক ও বিএনপি কর্মীদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেলের সামনে আছেন আমাদের সহকর্মী মাসুদ মোস্তাহিদ। সেখান থেকেই সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাসুদ, আপনি ঢাকা মেডিকেলে কি অবস্থা দেখছেন? আহতদের কি ধরনের চিকিৎসা সেবা তারা পাচ্ছে কিনা এবং আসলে সর্বমোট কতজন আহত হয়েছে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? হ্যাঁ শারমিন রিফাত, আমরা এখান থেকে ঘটনার পর, যে ঘটনার 11:30টায় ঘটেছিল আপনার প্রেস ক্লাবের সামনে, আপনি জানেন, তারপরে থেকে এখানে অবস্থান করছি। সেই ঘটনার পরে কিন্তু এখানকার যে নার্স ডাক্তাররা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে কিন্তু একেবারে জটলা লেগে গিয়েছিল। আমরা এখনো পর্যন্ত যে তথ্য পেয়েছি, এখানকে যে ছাত্রদলের যে নেতাকর্মীরা আহত হয়েছেন তার মধ্যে কমপক্ষে 30 থেকে 35 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে এসে তারা চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা নেওয়ার পরে কিন্তু চলে গিয়েছেন। এখন এখানে একজনও নেই। এছাড়া আমরা যতটুকু তথ্য পেয়েছি এখানকার পুলিশ বক্সের মধ্য থেকে তারা আমাদেরকে জানিয়েছেন পুলিশেরও 3 জন আহত হয়ে এখানে চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে 2 জনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজনের অবস্থা গুরুতর বলে আমাদেরকে জানিয়েছেন। আর একজন ফটো সাংবাদিকও এখানে ওই ঘটনায় আহত হয়ে এখান থেকে চিকিৎসা নিয়ে গেছেন। তো এখানকার সর্বশেষ তথ্য যেটি আমাদেরকে জানিয়েছেন, এখন কিন্তু এখানে আর আহতরা কেউ নেই, সবাই কিন্তু এখান থেকে চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন। আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে বিএনপির ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করেছে যে এখানকে যারা ছাত্রদলের নেতাকর্মীরা আছে এখান থেকে কমপক্ষে 7 জনের মতো ছাত্রদলের নেতাকর্মীদের আটক করার অভিযোগ উঠেছে। সেটা পুলিশ এখান থেকে ধরে নিয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছে, যদিও পুলিশের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি আমাদেরকে। শারমিন, এই ছিল এখানকার সর্বশেষ তথ্য আমার কাছে। এতক্ষণ ঢাকা মেডিকেলের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ মোস্তাহিদ।
পঞ্চম ধাপে দেশের ২৯ পৌরসভায় চলছে ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি লক্ষণীয়। পুরুষদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। সবকটি পৌরসভায় ভোট নেওয়া হচ্ছে ইভিএমে। সকাল ১১টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জে ৮ নম্বর ওয়ার্ডে ২ কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আহত হন ৪ জন। এ সময় বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজিবি। ২৯ পৌরসভায় ২৯১টি সাধারণ ওয়ার্ডে ১,২৭০ জন, ৯৭টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৪২ জন এবং মেয়র পদে ১০০ জন প্রার্থী লড়ছেন। এসব পৌরসভায় ১৩,৮৪,১৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভোটের মাঠে রয়েছে র্যাব, পুলিশ, বিজিবি ও এপিবিএন। এছাড়াও রাজবাড়ী এলাকা পরিষদ, জেলা পরিষদে উপনির্বাচন, 4টি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন এবং 14টি ইউনিয়ন পরিষদে বিভিন্ন পদে উপনির্বাচন ও চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে সাধারণ নির্বাচন হচ্ছে। এর আগে আমরা কখনো ইভিএমে ভোট দিই নাই, এবারে আমরা প্রথম ইভিএমে ভোট দিলাম। ইভিএম এর সিস্টেমটা খুব ভালো লাগছে, কোনো ঝামেলা নাই। সকাল থেকে দাঁড়িয়ে আছি রোদের মধ্যে, তারপরও নিজের সুনিশ্চিত রায় দিয়ে আমরা যোগ্য প্রার্থীকে মনোনীত করব এই আশায়। পরিস্থিতি শান্তই আছে, কোনো সমস্যা হচ্ছে না। অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন যেটি বোঝায়, আমার দৃষ্টিতে আজকে সেটি এখানে সম্পন্ন হচ্ছে। দর্শক, ঝিনাইদহে 2টি পৌরসভায় ভোট গ্রহণ চলছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিপ্লুজ্জামান। শিপ্লু, আমরা জানতে পেরেছি ঝিনাইদহের কালীগঞ্জে কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন সেখানকার পরিস্থিতি কি? শারমিন, ঝিনাইদহের কালীগঞ্জে এবং পার্শ্ববর্তী সীমান্তবর্তী অঞ্চল মহেশপুরে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে ঠিক সকাল 10টার দিকে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার কাশীপুর সরকারি প্রাথমিক ভোট কেন্দ্রের বাইরে 2 জন কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনা নিয়ন্ত্রণে আনতে সেখানে বিজিবি লাঠিচার্জ করছে। এই ঘটনায় 4 জন, উভয় পক্ষে 4 জন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর সাথে সাথে এখানে স্ট্রাইকিং ফোর্স, র্যাব, পুলিশ নিযুক্ত করা হয়েছে। বর্তমানে আমি যে ভোট কেন্দ্রটা অবস্থান করছি এটা চাপালি সরকারি ভোট কেন্দ্র। এখানে আপনাকে দেখাই যে দুপুর নাগাদ এখানে ভোটার উপস্থিতি অত্যন্ত কম। সকালে ভোটার উপস্থিতি অত্যন্ত লক্ষণীয় ছিল, কিন্তু দুপুরের কারণে ভোটার সংখ্যা অত্যন্ত কম। এখানে প্রধান 2টি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি থেকে 4 জন মেয়র প্রার্থী অংশগ্রহণ করছেন। পার্শ্ববর্তী সীমান্তবর্তী অঞ্চল মহেশপুরেও 4 জন প্রার্থী অংশগ্রহণ করছেন। কালীগঞ্জ উপজেলায় 40,577 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখানে কাউন্সিলর পদে আছেন 47 জন এবং মহিলা কাউন্সিলর আছেন 9 জন। এখানে 3 প্লাটুন বিজেপি ও বিজিবি মোতায়েন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে এখানে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর তেমন খবর আমরা পাইনি। তবে আমি যে ভোট কেন্দ্রে অবস্থান করছি এটা ঝিনাইদহ কালীগঞ্জের চাপালি ভোট কেন্দ্র। এখানকার প্রিজাইডিং অফিসারের সাথে আমরা কথা বলছি, আমাদের ভোট সম্পর্কে জানাবেন। চাপালি ভোট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 2672। এ পর্যন্ত 1302 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। অত্যন্ত শান্তিপূর্ণভাবে সকাল 8টা থেকে এ পর্যন্ত ভোট গ্রহণ করা হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আমরা বাকি ভোট গ্রহণ করতে পারবো। আমি কথা বলেছি উপজেলা রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে 21টি কেন্দ্রে 17 জন ম্যাজিস্ট্রেট নিযুক্ত আছেন। এখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ টিম, মোবাইল টিম কাজ করছেন। ভোট শান্তপূর্ণভাবে এখনো পর্যন্ত চলছেন। শারমিন, এই ছিল ঝিনাইদহ কালীগঞ্জ থেকে নির্বাচনের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ ঝিনাইদহ থেকে জানাচ্ছিলেন শিপ্লুজ্জামান। শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শিক্ষক কর্মচারীদের টিকা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের 18 বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের WHO নির্দেশ মোতাবেক টিকা দেওয়া হবে বলেও জানান তিনি। সকালে ভার্চুয়াল মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা অনুদানের অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মারুফ রেজা রিপোর্ট। মেধাবী অথচ আর্থিক সংকটের কারণে বন্ধ আছে কাঙ্ক্ষিত শিক্ষা কার্যক্রম। একসময়ের বাস্তবতা এমন হলেও সময়ের সাথে পাল্টিয়েছে সে দুর্ভাবনা। কেননা গেল 1 দশক ধরেই সেই সব মেধাবীদের আর্থিক সহায়তা দিয়ে আসছে
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। আপনার দৃষ্টি বিশেষ উদ্যোগের একটি হচ্ছে এই শিক্ষা সহায়তা কর্মসূচি। তারই ধারাবাহিকতায় চলতি অর্থ বছরে স্নাতক পর্যায়ের 1,63,01,009 জন শিক্ষার্থীকে উপবৃত্তি, ভর্তি সহায়তা ও দুর্ঘটনায় আর্থিক অনুদান বাবদ 87,52,55,400 টাকা তুলে দিলেন প্রধানমন্ত্রী। পড়াশোনা খরচ চালিয়ে নিতে সক্ষম হয়েছি। পরে সরকার প্রধান বলেন, শিক্ষা খাতে অর্থ বরাদ্দ ব্যয় নয়, বিনিয়োগ ভাবে সরকার। আর এক্ষেত্রে সরকারের সঙ্গে সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয়গুলি আমরা প্রত্যেক জেলায় করে দিচ্ছি, যেন ছেলেমেয়েরা বাবা মার চোখের সামনে থেকে ঘরের খেয়েই পড়াশোনা করতে পারে। আর এই বিশ্ববিদ্যালয় আমরা বিভিন্ন বহুমুখী করে দিচ্ছি। যে এলাকায় যে ধরনের শিক্ষার খুব বেশি গুরুত্ব, আমরা সেভাবেই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলি করে দিচ্ছি। শিক্ষার খরচটাকে আমরা খরচ মনে করি না, এটা আমরা একটা বিনিয়োগ মনে করি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে সংশ্লিষ্ট সবাইকে করোনা টিকা নিশ্চিত করার কথা জানান প্রধানমন্ত্রী। ইতিমধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানের যত শিক্ষক কর্মচারী যারা আছে সকলকেই টিকা নিতে হবে। সেই টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে দিয়েছি। আর ইউনিভার্সিটি বা কলেজে WHO নির্দেশ মোতাবেক যে বয়স পর্যন্ত টিকা দেওয়া যাবে না, তার উপরের বয়সে যারা সেসব শিক্ষার্থীদেরকেও টিকা দেওয়া হবে। উদ্বোধন শেষে বেশ কয়েকটি জেলা উপজেলার শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল পেপারে পরীক্ষা দিতে হতো। মারুফ রেজা, RTV, ঢাকা। পরিবর্তন এনেছিলাম। শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও পরীক্ষা না নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের ভাবনা আমলে নেওয়া হয়নি বলেই হোঁচট খেয়েছে সরকার, এমনটাই মনে করছেন শিক্ষাবিদরা। তারা বলছেন, শিক্ষার্থী সহ সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। মাস্ক ব্যবহার সহ নানা কৌশলে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যস্ত রাখার পাশাপাশি পরীক্ষা নেওয়ার পরামর্শ দেন তারা। স্বপন দেওয়ানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। গেল 21 ফেব্রুয়ারি রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসিক হলের তালা ভেঙে হলে অবস্থান নেয়। হল খুলে দেয়া ও পরীক্ষার দাবিতে রাজশাহী সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ছাত্ররাও তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এমন প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রী জানান, আগামী 24শে মে সব বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে। তার আগে 17ই মে খুলবে আবাসিক হলগুলো। স্থগিত করা হয় সব পরীক্ষা। এ অবস্থায় পরীক্ষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। বিক্ষোভের মুখে সিদ্ধান্ত বদলায় সরকার। একই দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও 3 দিনের আলটিমেটাম দিয়েছে। শিক্ষাবিদরা বলছেন, করোনা শিক্ষার্থীদের জীবন এলোমেলো করে দিয়েছে। এমন পরিস্থিতিতে তাদের মানসিক অবস্থা আমলে নেওয়া উচিত। পরীক্ষার বিষয়টা সরকার বা শিক্ষক সমাজ এককভাবে নেওয়া উচিত না। এখানে ছাত্রদের সেন্টিমেন্টকে প্রাধান্য দেওয়া উচিত। রেজিমেন্টেড ওয়েতে হলেও পরীক্ষা ছাত্রদের দাবি অনুযায়ী নিয়ে নেওয়া উচিত, কারণ তাদের ক্ষতি করা যাবে না। এখনো যেমন বলছে মে মাস, তাহলে এই ফেব্রুয়ারি মাসে কি হবে, মার্চ মাসে কি হবে, এপ্রিল মাসে কি হবে? তারা কি কোনো পড়ালেখার সাথে সম্পৃক্ত থাকবে না? তাহলে তো সেটা গ্রহণযোগ্য হবে না। তারা একটা ভুল সংস্কৃতির মধ্যে পড়বে যে খাওয়া দাওয়া করছি কিন্তু কাজ করছি না। ছাত্রছাত্রীদের কাজ মানে হলে পড়ালেখা করা, জ্ঞান অর্জন করা, দক্ষতা অর্জন করা। স্বাস্থ্যবিধি মানাতে নানা কৌশল নেয়ার কথাও বলছেন তারা। আমাদের অনেক ছাত্রছাত্রী শুধুমাত্র পরীক্ষাটাই হচ্ছে না বলে সে কর্মজীবনে প্রবেশ করতে পারছে না। আমাদের একটা পদ্ধতি খুঁজে বার করতে হবে কিভাবে তাদের দ্রুত গতিতে পরীক্ষা নেওয়া যায়। প্লেনে লোকে যাতায়াত করতে পারে, পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে পারে। আমরা কিন্তু কিছু ঠেকায় রাখতে পারতেছি না। আপনি দোকানে যান, পাশে যেখানে যান, সব জায়গায় আছে। তাহলে স্কুল কলেজে আসলে কি এমন হবে? শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে সিদ্ধান্ত নিলে তা ফলপ্রসূ হবে না বলে মনে করেন 2 শিক্ষাবিদ। না, অবশ্যই সবার সঙ্গে কথা বলেই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। নাজিফ ফরাইজি, RTV, ঢাকা। বয়স 18-র নিচে, পরে উচ্চ মাধ্যমিকে। এই বয়সেই হ্যাক করতে পারে যে কারো ফেসবুক প্রোফাইল। বিশিষ্টজনদের আইডি হ্যাক করার পর ব্ল্যাকমেইল করে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। সঙ্গীত শিল্পী ফাহিম ফয়সালের আইডি 1.5 বছর হ্যাক করে রাখার পর অবশেষে ধরা পড়ে গোয়েন্দাদের জালে। পুলিশ বলেছে, পাকিস্তানি একটি গ্রুপ থেকে হ্যাক করা শিখেছে কিশোরটি। জুবায়ের সানি রিপোর্টে বিস্তারিত।
ফাহিম ফয়সাল দেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। ফেসবুকে তার ফলোয়ার লাখের উপরে। 2019 সালে হঠাৎ তার গুগল ভেরিফাইড ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যায়। অনেক চেষ্টার পর মেসেঞ্জারে যোগাযোগ করতে সক্ষম হন হ্যাকারের সঙ্গে। দাবি করে বড় অঙ্কের টাকা না দেয় তার ফেসবুক পেজে একের পর এক পোস্ট করা হয় আপত্তিকর ছবি ও ভিডিও। হ্যাকারকে নক দেই যে ভাই আপনি কে, আমি ফাহিম ফয়সাল বলছি, আপনি প্লিজ আমাকে আইডিটা ফেরত দেন, আমি আপনার তো কোনো ক্ষতি করি না, আপনি কেন এটা করেছেন। হ্যাকার প্রথম আমাকে রেসপন্স করছিল না, একটা পর্যায়ে হ্যাকার রেসপন্স করে এবং সে আমার কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করে এবং সে বলে যদি এই টাকাটা আমি না দেই তাহলে সে অশ্লীল ভিডিও, অশ্লীল ছবি, অশ্লীল বিভিন্ন তথ্যপত্র দিয়ে সে ফটোশপ করে সে আমার নামে সেটা ছড়াবে। বাধ্য হয়ে ফাহিম সাহায্য চান গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের। আইডি হ্যাক হওয়ার 1.5 বছর পর সেই হ্যাকারকে আটক করতে সক্ষম হয় পুলিশ। হ্যাকার কিশোর মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের বাসিন্দা। 2019 সালের মার্চ মাসে পাকিস্তানি একটি গ্রুপে জয়েন করে ফেসবুক হ্যাক করা শেখে। এরপর একে একে হ্যাক করে বহু মানুষের আইডি। পাকিস্তানিদের একটা গ্রুপ ছিল, এই গ্রুপটাতে সে আসলে তার হাতে খড়ি শুরু হয় যে কীভাবে একটা আইডি হ্যাক করতে হয় বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে কীভাবে একটা পেজ কন্ট্রোলে নিয়ে নেওয়া যায়। তো এর মাধ্যমে সে রেগুলার বেসিসেই আসলে এই পেজগুলো সে অ্যাপ্লাই করতো, সে যে জ্ঞানটা ওখান থেকে পাচ্ছে সেটা অ্যাপ্লাই করতো। সে বেশ কিছু আইডি এবং পেজেস নিজের কন্ট্রোলে নিয়েছে এবং তার ক্লেমটা ছিল ফাইন্যান্সিয়ালি, মূলত ফাইন্যান্সিয়াল বেনিফিটেড হওয়ার জন্যই সে আসলে এই ধরনের কাজগুলো করত। হ্যাকার কিশোরকে আটকের পর ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে শিল্পী ফাহিম ফয়সালের আইডিটি। 16 থেকে 25 এই রেঞ্জে সাইবার ক্রাইম করার রেটটা বেশি। জুবাইর সানি, RTV, ঢাকা। কোভিড ও ডায়াবেটিক্স প্রতিরোধে বাঁচবে জীবন, এই প্রতিপাদ্যে দেশব্যাপী পালিত হচ্ছে ডায়াবেটিক্স সচেতনতা দিবস। সকালে বারডেম হাসপাতালে এ নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা জানান সচেতনতায় ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ সম্ভব। এটা ছোঁয়াচে কোনো রোগ নয়, তাই এ নিয়ে গোপনীয়তার কিছু নেই। তারা বলেন নিয়ন্ত্রণে স্বাভাবিক জীবন সম্ভব। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী সহ নুরুজ্জামান আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামত করায় ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল শুরু হয়েছে। 1.5 ঘন্টা বন্ধ থাকার পর সকাল 8:30টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে ফাটল দেখা দেওয়ায় সকাল 7টার দিকে রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। টাঙ্গাইলের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ শাহিন মিয়া জানান, কালিহাতীর মসিন্দা এলাকায় রেল লাইনে 6 ইঞ্চি ফাটল দেখা দেয়। গেটম্যান বিষয়টি নিশ্চিত করার পর মেরামত শুরু করেন কর্মীরা। 1.5 ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়। তবে ক্ষতিগ্রস্ত লাইনে সর্বোচ্চ 10 কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। দুপুরের সংবাদে পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241141 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।